আসসালামু আলাইকুম। শুরু করছি পরিযান পর্ব ১৫। নিজের পায়ের দিকে তাকাতেই চোখ জলে ভরে ওঠে পরীর। আরেকটা নূপুর গেল কোথায়? কখন খুলে পড়ে গেছে তা টেরই পায়নি পরী। নূপুর জোড়া যে সোনালির যাওয়ার আগে পরীকে দিয়ে গেছে, কিন্তু পরী তার মূল্য দিতে পারেনি, হারিয়ে ফেললো সেটা। চোখ মুছে পরী মেঝেতে বসে পড়ল। সোনালির এই একটা স্মৃতি পরীর কাছে ছিল, কিন্তু তার প্রতি হেয়ালিপনা কিভাবে করতে পারল পরী? মনটা খারাপ করে ওখানেই বসে রইল সে। কুসুম কাছে এসে বলে, কি হয়েছে আপা, নূপুরখানা পড়ল কই? জানি না কুসুম, আমি এখন কোথায় খুঁজব? জুনমান পরীর পাশে বসে বলল, তুমি চিন্তা করো না আপা, তুমি তো অন্দর ছাড়া কোনোখানে যাও না, পুরা অন্দর খুঁজলেই পাওয়া যাইব। পরে ভেবে দেখলো কথাটা ঠিকই বলেছে জুনমান, কিন্তু সে তো বৈঠক ঘরেও গিয়েছিল। তাই পরি বলল, তুই আর কুসুম বৈঠকে গিয়ে খোঁজ, আমি অন্দরে দেখতেছি। কুসুম আর জুনমান তাই করে। বৈঠক ঘরে আনাচে কানাচে খুঁজতে লাগলো দুজনে। সায়ের নিজের ঘর থেকে বের হয়ে দেখলো ওরা উকিঝুঁকি দিচ্ছে। সায়ের কিছু বলতে চাইলো কিন্তু পারলো না। নওশাদ ভেজা কাপড়ে এসেছে। কুসুমকে দেখে ওর রাগ হলো। সে রাগান্বিত কণ্ঠে বলল, এই মেয়ে, তুমি আবার এসেছো? আমার গায়ে গোবর পানি দিয়ে মন ভরেনি তোমার? জুনমান নওশাদের দিকে এগিয়ে গিয়ে বলে, আরে ভাই, পরি আপার এক পায়ের নূপুর হারাইয়া গেছে, তাই খুঁজতে আইছি। পরীর নূপুর এই দিকে পড়ছে, কই দেখি। নওশাদ এগিয়ে নিজেও খুঁজতে লাগলো। কুসুম জুনমানকে চোখ মেরে বলল, পরি আপার কত শখের নূপুরটা, যে পাইয়া দিব তারে পরি আপা মনে হয় পুরস্কার দিব। চল জুনমান, ভালো কইরা খুঁজি। পরীর মন পাওয়ার লোভে নওশাদ বলল, তোমরা যাও, পরীর নূপুর আমি খুঁজে দিব। দেখেন কিন্তু হবুদুল্লা ভাই, তাইলে পরিয়াপা আপনার উপর খুব খুশি হইব। নওশাদের পাগলামো দেখে শায়ের হেসেই যাচ্ছে। কি নাকানি চুবানি দিচ্ছে ওরা! হঠাৎই শায়েরের খেয়াল হলো সকাল থেকে সে একটু বেশি হেসেছে। আগে তো হাসতই না, হলো কি ওর? এসব ভাবতে ভাবতে শায়ের নিজ গন্তব্যে চলে গেল। শায়ের যখন ফিরল তখন বেলা 10:30 বেশি বাজে। এসে দেখল নওশাদ এখনও সেই হারানো নূপুর খুঁজে যাচ্ছে। শায়ের হাসি চেপে এগিয়ে গিয়ে বলল, আপনি এখনও সেই নূপুর খুঁজে যাচ্ছেন? কি করব বলুন, পরীর নূপুর বলে কথা। আচ্ছা, আপনি কি ছোট কন্যাকে কখনো এখানে আসতে দেখেছেন? না তো। তাহলে তার নূপুর এখানে আসবে কিভাবে? বোকা বনে গেল নওশাদ। তাই তো, পরী তো কখনই বৈঠক ঘরে আসে না, তাহলে নূপুর আসবে কোথা থেকে? তাহলে কি ওই কুসুম ওকে বোকা বানালো? রাগে গজগজ করতে করতে নওশাদ নিজের ঘরে চলে গেল। শায়ের মুচকি হেসে নিজের ঘরে চলে গেল। হতাশ হয়ে নিজের ঘরে বসে আছে পরী। খালি পায়ের দিকে তাকিয়ে আছে। সারা অন্দর খুঁজেও নূপুরটা পাওয়া গেল না। তারপর থেকেই পরীর মনটা একটু বেশি খারাপ। পালঙ্ক থেকে উঠে গিয়ে সে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। এক ঝঙ্ক মুক্ত বাতাস এসে ছুঁয়ে দিল পরীকে। চোখ দুটো বন্ধ করে ফেলে পরী। চোখের সামনে ভেসে উঠল সোনালির হাস্যোজ্জ্বল মুখটা। দেখতে বড়ই ভালো লাগছে পরীর। মনে হচ্ছে সোনালি ওর কাছেই আছে, কিন্তু এই ভালো লাগার স্থায়িত্ব বেশিক্ষণ হলো না। দরজার ক্যাচক্যাচ শব্দে ফিরে তাকালো সে। রূপালি এসেছে। সে পরীর কাছে এসে দাঁড়ালো। শান্ত গলায় বলল, রাগ করে আছিস আমার উপর? পরী মুখ ঘুরিয়ে নিয়ে বলল, না পরী, আমি সিরাজকে ভালোবেসেছি, আর বড় আপা রাখালকে। বড় আপার ভাগ্য তার ভালোবাসা থাকলেও আমার ভাগ্য নেই। কষ্ট হলেও আমি মানিয়ে নিচ্ছি পরী। তুই কেন পারবি না? তুই তো কাউকে ভালোবাসিস না। তোর তো কোনো কষ্ট হবে না পরী। আমার মতো তো অতীতের স্মৃতি নিয়ে তোকে বাঁচতে হবে না। ভালোবাসার মানুষকে যেমন ভোলা যায় না, তেমনি ঘৃণা করা মানুষকে ভালোবাসা যায় না। এভাবে বলিস না পরী। নওশাদকে আমি চিনি, ও খুবই ভালো ছেলে। নিজের স্বামীকে এতদিনে চিনতে পারলে না, আর তুমি চিনবে তোমার দেওরকে? হাসালে আপা তুমি। কথার জালে বারবার রূপালীকে পেঁচিয়ে ফেলছে পরী। আর কিছুই বলার নেই রূপালীর। যা করার এখন নওশাদকেই করতে হবে। পরীকে বোঝাতে হবে যে নওশাদ খুবই ভালো ছেলে। রূপালী আস্তে করে পরীর ঘর থেকে বের হয়ে এলো। পরী আবার জানালার ধারে গিয়ে আকাশের পানে তাকালো। আজ আকাশে মেঘ নেই, ঝকঝকে রোদ উঠেছে।
অথচ পরীর মনে রোদ নেই, মেঘে ঢাকা পড়েছে তার মনের সূর্যটা। পরী গোমরা মুখে আকাশটাকে দেখে চলছে। মালা মুখ কালো করে বসে আছে, পাশেই রূপালী বসে। মালা সায় দিচ্ছে না পরীর বিয়েতে, সে তো নওশাদকে ভালোভাবে চেনে না, আর তাছাড়া নওশাদের পরিবার কেমন তাও জানে না। সোনালি তো চলেই গিয়েছে। রূপালী অনেক কষ্টে নিজের সুখ খুঁজে পেয়েছে, কিন্তু পরীর ব্যাপারে মালা খুব সচেতন, তাই মালার মনের ভেতর নাড়া দিচ্ছে ভয়ে। রূপালী বারবার মালাকে বুঝিয়েও মানাতে পারছে না। জুলমান ঘাটে গেল পানি কতটুকু কমেছে তা দেখার জন্য। লাঠিটা উঠিয়ে সে দেখল অনেক পানি কমে গেছে। যাদের বাড়িঘর একটু উঁচুতে ছিল তাদের ঘর জেগেছে। দুত্র পরিবার ঘর ঠিক করে সেখানে থাকছে। বন্যা এসেছে আজ ২৬ দিন চলছে। জুলমান সব হিসেব করে রেখেছে। হিসেবের দিক দিয়ে জুলমান খুবই সচেতন। সে লাঠিটা আবার পুঁতে দিল। ঘুরে দাঁড়াতেই দেখল নওশাদ দাঁড়িয়ে আছে। মিথ্যে বলে কেন আমাকে? কি মিথ্যে কইছি আমি? পরীর নূপুর সত্যি হারিয়েছে? সত্যি তো, আপা সকাল থেকে মন খারাপ কইরা বইসা আছে। সন্ধিহান চোখে জুলমানের দিকে তাকিয়ে নওশাদ বলল, তোমার আপা তো বৈঠক ঘরে আসে না, তাহলে নূপুরটা বৈঠক ঘরে আসবে কিভাবে? জুলমান মাথা চুলকে বলল, সেটাও তো কথা। তাইলে আপা বৈঠক ঘরে আমাকে খুঁজতে কইল কেন? নওশাদ বুঝল যে ছোট্ট জুলমান কিছুই জানে না। ওই কুসুম মেয়েটাই কিছু করেছে। আসার পর থেকে ওর পিছনে লেগেই আছে মেয়েটা। এদিকে কবিরও নেই, দুই শ্বশুরের সাথে কোথায় যেন গিয়েছে। জুলমান ছোট নৌকায় উঠতে উঠতে বলল, যাই আবার কতগুলো শাপলা নিয়ে আসে, দেখি আবার মন ভালো করতে পারি নাকি। নওশাদ শুনেই বলে উঠল, এই আমি যাব, আমি যাব। বলতে বলতে এক প্রকার লাফিয়ে নৌকায় চড়ে বসে নওশাদ। দুজনে মিলে শাপলা বিলে আসলো। বিলে গিয়ে দেখলো ছেলে মেয়েরা গোসলে নেমেছে। পানি অনেক কমে গিয়েছে বিধায় ওদের যেন সুবিধা হয়েছে। একপাশে বিন্দুর ভেলা দেখা গেল, সেও শাপলা তুলতে এসেছে। জুলমানকে দেখে সে ভেলা নিয়ে এগিয়ে গেল। আরে জুলমান যে, তা কি মনে কইরা? আর এই বেডা কেডা? মেজো আপার দেওর গো, হ্যার লগে আমাকে পরি আপার বিয়া হইব। বিন্দু পা থেকে মাথা পর্যন্ত অবলোকন করল নওশাদকে। দেখতে ছেলেটা ভারী সুন্দর, শার্ট প্যান্ট পরায় আরও সুন্দর লাগছে। এই গ্রামে খুব কম যুবকরা শার্ট প্যান্ট পরে থাকে। টাকার অভাবে অনেকেই কিনতে পারে না, লুঙ্গি আর গেঞ্জি পরেই থাকে সারাদিন। সম্পানও লুঙ্গি পরে থাকে। বিন্দু ভাবল, ইস, সম্পান যদি এরকম শার্ট প্যান্ট পরতো কতই না সুন্দর লাগতো ওকে। নওশাদের মতো একজোড়া জুতো পরলে একেবারে সাহেবদের মতো লাগবে ভেবে মনে মনে হাসল বিন্দু। কি গো বিন্দু দিদি, কইলা না আপার জামাই কেমন? রাজপুত্তর রে জুলমান, পরীর চান কপাল, যেমন সুন্দর পরী তেমন সুন্দর জামাই। পরীর লগে তো কথা কইতে হইব, সই আমার বিয়া করব। তুমি পরীকে দেখেছ কেমন দেখতে? হঠাৎই নওশাদ প্রশ্ন করে বসে। বিন্দু মৃদু হেসে নওশাদের আগ্রহ দেখে। এত গরজ কেন গো বাবু, তর সয় না বুঝি? চান্দেল্লাহান মুখখান দেহার লাইগা তৈয়ার হইয়া যান, জ্ঞান হারাইতে পারেন। তয় এইটা কইতে পারি আপনি ঠকবেন না। খিলখিল করে হেসে উঠল বিন্দু। তারপর নিজের কাজে মন দিল। বিন্দুর কথা ও হাসির তর নওশাদের দুকান ভরে বাজে। সত্যি এত অপরূপ পরী? জুলমান হালকা ঝুঁকে শাপলা তুলতে গেল, কিন্তু নওশাদ তাতে বাধা দিল। পরীর জন্য সে নিজেই শাপলা তুলবে, তাই সে ঝুঁকে কয়েকটা শাপলা তুলল। আরেকটা দূরে একটা পদ্ম দেখা যাচ্ছে। খুশি মনে নওশাদ পদ্মতে হাত দিল। পদ্মের বোটা একটু শক্ত বিধায় কসরত করতে হচ্ছে। এমন সময় জুলমান হাতের বাঁশটা দিয়ে নৌকার হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ভারসাম্য রাখতে না পেরে নওশাদ ধপাস করে পানিতে পড়ে গেল। আশেপাশে সবাই তো দেখে হেসে উঠল। জুলমানও নিজেও হাসতে লাগলো। বিন্দু হাসি থামিয়ে বলল, কি গো বাবু, পরীর প্রেমে পড়ার আগেই জলে পড়লা? বিন্দুর হাসি আরও বাড়ল। এবার আর রাগ করল না নওশাদ, সে নিজেও হাসল, বলল, তোমাদের পরীর প্রেমেই আমাকে পানিতে এনে ফেলেছে, কি করব বলো? তুমি খুব রসিক গো বাবু, পরীর ভাগ্য ভালো।
বিন্দুর প্রশংসায় নিজের প্রতি গর্ব হচ্ছে নওশাদের। সে সাবধানে সাহিত্য পানি থেকে নৌকাতে উঠে আসে, তারপর ফিরে আসে জমিদার বাড়িতে। উঠোনের এক কোণে বাঁশের বেঞ্চি পাতা, শায়ের আর কবির সেখানে বসে কথা বলছে। নওশাদকে ভেজা গায়ে আসতে দেখে কবির বলে উঠল, তুই এভাবে ভিজলি কিভাবে? শাপলা তুলতে গিয়ে পানিতে পড়ে গেছি। ইস, শেষমেশ পচা পানিতে পড়লি। যা যা কলপারে, আমি তোর জামা কাপড় দিচ্ছি। কবির উঠে চলে গেল। জোরমান শাপলাগুলো দূরের ফেলে দিয়ে এলো। শায়ের অবাক হয়ে বলে, ফেললে কেন? তো কি করবো, ওই ব্যাডার ফুল আপারে দিমো? আপা তো আমারে মাইরা ফেলবো। আপার ভালো লাগে না হ্যারে? তাহলে কাকে ভালো লাগে? আপনি রে, বলেই হাসলো জুনমান। শায়ের বেশ অবাক হয়ে বলে, আমার থেকেও তো তোমার নওশাদ ভাই বেশি সুন্দর, তাও তারে আমার ভালো লাগে না। হ্যার চেহারায় কোনো মায়া নেই, কিন্তু আপনার আছে। আপনি অনেক ভালো মানুষ, আপনার কথাও ভালো লাগে। তাজ্জব বনে গেছে শায়ের। মাথা ঠিক আছে তো জুনমানের? কোথায় নওশাদ আর কোথায় সে? আকাশ পাতাল তফাত। আর তার সাথে তো নওশাদের তুলনাই হয় না। জুনমান চলে যেতে নিচ্ছিল, কিন্তু আবার শায়েরের সামনে এসে বলে, একখান কথা কই সুন্দর ভাই, পরি আপার লগে আপনারে কিন্তু খুব মানাইব। কথা শেষ করে জুরমান আর দাঁড়ালো না, দৌড়ে অন্দরের ভেতরে চলে যায়। শায়ের স্তব্ধ হয়ে বসে রইল। পরে ভাবলো, ছোট্ট ছেলে, মনে যা এসেছে তাই বলেছে, বুঝলে এক কথা বলতো না। কোথায় রাজকুমারী আর কোথায় সামান্য মালি। ঘুটঘুটে অন্ধকার, রাত্রি অনেক তো বোঝাই যাচ্ছে, মধ্যরাতে বেশি তো হবেই। জমিদার বাড়ির চাকররা পর্যন্ত ঘুমিয়ে পড়েছে। অন্দরের দরজা খুলে বৈঠকে প্রবেশ করে কেউ। তার হাতে হারিকেন, মুখটা সপ্তবর্ণে ঢেকে কিছু একটা খোঁজার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। তবুও সে হাল ছাড়ল না। তখনই একটা ভারী পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসে, আপনি আবার বৈঠকে এসেছেন?